পিকে হালদারের বেশিরভাগ অর্থ সম্পদ সহযোগীদের দখলে। ৬২ ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ী চিহ্নিত দুদকের। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত ৭ কলেজের সব পরীক্ষা স্থগিত। চাবিতে হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। কাতারে বিশ্বকাপের নির্মাণ কাজে ১০ বছরে ৬,৫০০ শ্রমিকের মৃত্যু, হাজারের বেশি বাংলাদেশি। মদের চাহিদা পূরণ করতে পারছে না কেরুয়ান কোম্পানি। আধুনিকায়ন না হওয়ায় পুরো সক্ষমতা ব্যবহার হচ্ছে না। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ১৫,০০০ কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত হলেও ভোগ করতে পারছেন না পিকে হালদার। বেশিরভাগ অর্থ সম্পদ দখলে রেখেছেন তার সহযোগীরা। কিছু টাকা পিকে হালদার বিভিন্ন দেশে পাচার করেও কাজে লাগাতে পারছেন না বলে জানিয়েছে দুদক। আর্থিক খাতে সংঘবদ্ধ চক্র তৈরি করে ১৫,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। প্রাথমিকভাবে দুদক ৬২ জন ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায়ীকে তার সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। পিকে হালদার সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। আদালতে জবানবন্দি দিয়েছে ৫ জন। তাদের বক্তব্য অনুসারে আত্মসাৎ করা টাকার ৫০০ কোটি টাকা রয়েছে ফ্যাস ফাইন্যান্সের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে, ১,০০০ কোটি টাকা আলামিন রিয়েল এস্টেটের চেয়ারম্যান শামসুল আলামিনের কাছে, আর মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক শাহিদ রেজার কাছে ৫০০ কোটি টাকা রয়েছে। এছাড়া তার অন্য সহযোগীদের দখলে আছে কমপক্ষে ১০,০০০ কোটি টাকা, আর ১,০০০ কোটি টাকার অর্থ সম্পদ বিচ্ছিন্নভাবে অনেকে ভোগ করছে। পাশাপাশি ফ্যাস ফাইন্যান্সের ১,০৫৭ কোটি টাকা জব্দ করেছে দুদক। এইসব বিষয়ে পরিষ্কার করে গণমাধ্যমকে বলতে রাজি নয় দুদক। তদন্ত হচ্ছে, যেহেতু তদন্ত চূড়ান্ত হলে আমরা বলতে পারবো, তদন্তের মাঝ পর্যায়ে কথা তো বলা যাচ্ছে। দুদকের আইনজীবী বলছে, পিকে হালদার সর্বসাকুল্যে ৪০০ কোটি টাকা কয়েকটি দেশে পাচার করেছে, কিন্তু সেই টাকারও বড় একটি অংশ জব্দ হয়েছে, এমন তথ্য এসেছে দুদকের কাছে। আপনি যে অঙ্কের টাকা বললেন সেই অঙ্কেরই একটা ধারণা পাওয়া যাচ্ছে। আর ইতিমধ্যে আপনি জানেন পিকে হালদারের যে সম্পদের মামলাটা হয়েছে, সেই সম্পদের মামলায় দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ওনার অনেকগুলি মোভাইল প্রপার্টি অ্যাটাচ করেছে। হ্যাঁ, সেই অ্যাটাচমেন্ট অর্ডার স্টিল অ্যালাইভ। পিকে হালদারের আত্মসাৎ করা টাকা যারা ভোগ করছেন তাদের চিহ্নিত করে অবৈধ সম্পদ অনুসন্ধান করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ মার্চ থেকে নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শিক্ষার্থীরা চাইলে নেওয়া হবে চলমান পরীক্ষা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে নতুন করে কোনো পরীক্ষা ২৪ মের আগে অনুষ্ঠিত হবে না। করোনার কারণে ১১ মাস ধরে বন্ধ সব বিশ্ববিদ্যালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় ২৪ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মঙ্গলবার জরুরি বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। বৈঠকে সিদ্ধান্ত হয় আবাসিক হল খুলে দেয়া হবে ১৭ মে। হল খোলার আগে সব শিক্ষক শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। আমাদের একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি একটি অনুরোধ করেছে, সরকারের প্রতি একটি বিনম্র আহ্বান জানিয়েছে, দাবি জানিয়েছে ১৭ই এপ্রিলের মধ্যে যাতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদেরকে টিকার প্রদানের আওতায় আনা হয়। বাতিল করা হয়েছে ১৩ মার্চ থেকে নির্ধারিত সব পরীক্ষা। তবে শিক্ষার্থীরা চাইলে চলমান পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে বিভাগগুলো শিক্ষার্থীদের সাথে সমন্বয় করে পরীক্ষা নিবে। শিক্ষার্থীরা হলে ওঠার ২ সপ্তাহ পরে পরীক্ষা, কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা, বড় বড় পরীক্ষাগুলো, নিয়মিত পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো ২ সপ্তাহ পর সেটি অনুষদ পর্যায়ে এগুলো ঠিক হয়। সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতায় এনে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তকে স্বাগত জানায় ছাত্রলীগ। বাম ছাত্র সংগঠনগুলো বলছে বন্ধ বাড়ানোর সিদ্ধান্ত শিক্ষার্থী বান্ধব নয়। বিসিএস সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা অবতীর্ণ হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে যে পরীক্ষাগুলো ইতিমধ্যেই তারিখ ঘোষণা করা হয়েছে, সেগুলো পিছিয়ে দেওয়া যায় কিনা
সেটিও পুনর্বিবেচনা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে এই সময়ের মধ্যে হচ্ছে হল এবং শিক্ষা প্রতিষ্ঠানের খুলে দেওয়া হোক এবং শিক্ষার যে স্বাভাবিক যে কার্যক্রম সেটি হচ্ছে শুরু করা হোক। শিক্ষার্থীদেরকে এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগরের 7টি হলে এখনো অবস্থান করছে শিক্ষার্থীরা। 2টি থেকে বের করে দিয়ে তালা দিয়েছে হল প্রশাসন, কিন্তু এরা ক্যাম্পাস ছেড়ে যাবে না বলে ঘোষণা দিয়েছে। কর্তৃপক্ষের হুঁশিয়ারি, যারা হল ছাড়বে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হল বন্ধ, তাই পার্শ্ববর্তী গ্রামের গেরুয়ায় থাকতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। শুক্রবার এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ হলে হল খুলে দেওয়ার দাবি ওঠে। তালা ভেঙে 10টি হলে থাকতে শুরু করে অনেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে হল খোলা সম্ভব নয়। শিক্ষামন্ত্রীও জানান 17 মে হল খুলে দেওয়া হবে। তারপরও নিরাপত্তার দাবি তুলে হলে অবস্থান করছে অনেক শিক্ষার্থী। এই মুহূর্তে ছাড়া সম্ভব না, কারণ অনেকেই ঢাকার বাইরে থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে এসছে। ওই জায়গাটা আমাদের বিবেচনায় রাখতে হবে, সবার আর্থিক অবস্থা এরকম কিনা। যদি হলের বাইরে ক্যাম্পাস প্রশাসন বা সরকার যে কোনো জায়গায় আমাদেরকে নিরাপত্তা দিবেন, আমরা সেখানেই থাকতে রাজি আছি। পরিস্থিতিতে মঙ্গলবার আবারও বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটি। সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের বুঝিয়ে হল খালি করবে প্রশাসন। আমরা আশাবাদী যে আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট ম্যাচিউর, তারা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আমরা যে কন্টিনিউয়াসলি তাদের বোঝাচ্ছি এতে তাদের বোধোদয় হবে, যেমন অনেকের হয়েছে, আজকে সকালে চলে গিয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা আবার যে এখন যাব, আমরা এভাবে আস্তে আস্তে তারা চলে যাব। পরে শহীদ রফিক জব্বার হল ও বঙ্গমাতা মুজিব হলে তালা দেয় কর্তৃপক্ষ। যদিও এই 2 হলে শিক্ষার্থী ছিল সব মিলিয়ে 30 জন। রাত্রে ছিল হলে, ওনারা হলে থাকবে বলছিল। পরে আজকে আসছে, সারা সকালে আসছে, আইসা স্যার যাওয়ার সময় সবাইকে বের করে দিয়ে হল তালা দিয়ে চলে গেছে। এখনো ছেলেদের 7টি হলে কিছু সংখ্যক শিক্ষার্থী রয়েছে, বাকি 9টি হল খালি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। কাতারে বিশ্বকাপ 2022 আয়োজনের নির্মাণ কাজে গত 10 বছরে দক্ষিণ এশিয়ায় 6,751 শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এদের মধ্যে বাংলাদেশি শ্রমিক 1018 জন। নির্মাণ শ্রমিকের চাকরি নিয়ে কাতারে যান বাংলাদেশের মোহাম্মদ শহীদ মিয়া। গত বছর সেপ্টেম্বরে কর্মস্থলে বিদ্যুৎ স্পর্শে মারা যান তিনি। আরেক কর্মী ভারতের মধু বল্লাপাল্লি 2013 সাল থেকে ছিলেন কাতারে। 2019 সালে নিজের রুমে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ফুটবল বিশ্বকাপ 2022 ঘিরে কাতারে চলছে ব্যাপক নির্মাণযজ্ঞ। এর মাঝেই দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে প্রকাশ পেল বিস্ফোরক তথ্য। গত 10 বছরে এসব নির্মাণ কাজে 6,500-এর বেশি বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি আছেন 1018 জন। সবচেয়ে বেশি মারা গেছেন ভারতীয় শ্রমিকরা, সংখ্যায় 2,711 জন। এছাড়া নেপালের 1,641, পাকিস্তানের 824 এবং শ্রীলঙ্কার 557 কর্মীর মৃত্যু হয়েছে। এসব তথ্য সংগ্রহ হয়েছে দেশগুলোর সরকারি সূত্র থেকে। 2010-এর ডিসেম্বর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কাতারে ফিলিপাইন ও কেনিয়া থেকেও বিপুল সংখ্যক শ্রমিক আসেন, তাই মৃত শ্রমিকের সংখ্যা আরও বেশি হতে পারে বলছে দ্য গার্ডিয়ান। কাতারে বর্তমানে কাজ করছেন বিভিন্ন দেশের 20 লাখ শ্রমিক। কর্তৃপক্ষ এসব কর্মীর সুরক্ষায় ব্যর্থ হয়েছেন দাবি করা হয়েছে অনুসন্ধানে। তবে কাতার বলছে এসব মৃত্যুর 69 ভাগই স্বাভাবিক, আর বাকি 12 ভাগ সড়ক দুর্ঘটনা, 7 ভাগ কর্মস্থলে দুর্ঘটনাজনিত এবং 7 ভাগ আত্মহত্যা। বিশ্বকাপ উপলক্ষে কাতারে নির্মাণ হয়েছে নতুন 7টি স্টেডিয়াম। এছাড়া তৈরি হয়েছে রাস্তা, হোটেল, নতুন বিমানবন্দর, আধুনিক গণপরিবহন সহ বিভিন্ন বড় বড় স্থাপনা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হঠাৎ করে বিদেশি মদের আমদানি কমে যাওয়ায় বেড়েছে দেশে তৈরি মদের চাহিদা। তবে এই চাহিদা পূরণ করতে পারছে না দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কেরুয়ান কোম্পানি। কর্পোরেশনের চেয়ারম্যান বলছেন, আধুনিকায়ন না হওয়ায় সক্ষমতার পুরোটা ব্যবহার করা যাচ্ছে না। রাজস্ব বিভাগের কড়াকড়িতে বেশ কিছুদিন ধরে দেশে বিদেশি মদের বৈধ সরবরাহ কমেছে। এই সুযোগে বিদেশি মদের মোড়কে ভেজাল মদ বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে সাম্প্রতিক সময়ে। ক্লাব, বার, রেস্তোরাঁয় এখন মদ পাওয়া দুষ্কর।
বিদেশি মদ না মেলায় দেশে তৈরি কেরু অ্যান্ড কোম্পানির পানীয়র চাহিদা এখন বাড়তি। চুয়াডাঙ্গায় দর্শনায় এই ডিস্টিলারি ইউনিটে উৎপাদনের চাপও বেড়েছে। সংস্থাটি বলছে আগে দৈনিক ৩,০০০ লিটার মদ তৈরি হলেও এখন হচ্ছে ৬,০০০ লিটারের বেশি। ইদানিং আসলে ব্যাপকভাবে আমাদের চাহিদা বেড়ে গেছে। হয়তোবা এই বিভিন্ন মানুষের মৃত্যুজনিত কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের চাহিদা অনেক বেড়ে গেছে। দেশের এই চাহিদার কারণে মানুষ যাতে ভেজাল ফরেন লিকার খেয়ে ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে আমরা এক শিফট থেকে আমরা 2 শিফটে আমরা শ্রমিক নির্বাচন করে আমরা 2 শিফটে এই ফরেন লিকার এখন উৎপাদন করছি। চিনি তৈরির জন্য আখ মারাইয়ের পর উপজাত দ্রব্য চিটাগুড় থেকে তৈরি হয় মদ। বর্তমানে উৎপাদন হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের 8 ধরনের মদ। উৎপাদন প্রক্রিয়া আধুনিক না হওয়ায় ভালো বাজার থাকলেও কাঙ্ক্ষিত সফলতা মিলছে না বলে দাবি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যানের। কেরু অটোমাইজেশনের জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি, তো এটা শেষ হতে একটু সময় লাগবে। ওটা শেষ হলে আমরা পুরো জিনিসটাই অটোমেশনের আওতায় চলে আসবে, বোটলিং থেকে শুরু করে এবং ওই যেটাকে ক্যাপিং করা বলি, সবকিছু অটোমেশনে চলে আসবে। তখন হয়তো আমরা ইচ্ছে মতো প্রোডাকশন বাড়াতে পারবো। বছরে 1,30,০০০ লিটার মদ উৎপাদনের সক্ষমতা থাকলেও কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদন করতে পারছে মাত্র 50 ভাগ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিরক্ষায় ভবিষ্যতে দেশেই তৈরি হবে যুদ্ধবিমান, এমন আশার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাহিনীর 2টি স্কোয়াড্রনকে পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। যশোরে বিমান বাহিনীর মতিউর রহমান ঘাটির 11 স্কোয়াড্রন এবং জহুরুল হক ঘাটির 21 স্কোয়াড্রনকে মঙ্গলবার সকালে দেয়া হয় জাতীয় পতাকা। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে 2 স্কোয়াড্রনের হাতে পতাকা তুলে দেন বিমান বাহিনী প্রধান। এ সময় স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে সামরিক বাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন দায়িত্ব পালন করেন, আমি মনে করি আপনারা সব সময় যে কোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবেন, যেন বাংলাদেশের মান মর্যাদা সবসময় বৃদ্ধি পায়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। ফোর্সেস গোল 2030 অনুযায়ী বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন শেখ হাসিনা। অ্যাভিওনিক্স সমৃদ্ধ পরিবহন বিমান, ইউটিলিটি হেলিকপ্টার, যুগোপযোগী প্রশিক্ষণ বিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন এয়ার ডিফেন্স রাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যা পূর্বে কখনো ছিল না সেগুলি, এবং নতুন নতুন ঘাঁটি, ইউনিট, প্রশিক্ষণ প্রতিষ্ঠান আমরা প্রতিষ্ঠা করেছি। বিমান বাহিনীকে দেশের আকাশ সীমা রক্ষায় সক্ষমতা অর্জনের তাগিদ দিয়ে ভবিষ্যতে যুদ্ধবিমান তৈরির লক্ষ্যের কথাও জানান সরকার প্রধান। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে যে বাংলাদেশেই আমরা আমাদের যুদ্ধবিমান তৈরি করতে পারবো। কাজে এর উপর গবেষণা করা এবং আমাদের আকাশ সীমা রক্ষা আমরা নিজেরাও যেন করতে পারি, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এবং প্রতিরক্ষার ক্ষেত্রে আরও কয়েক ধাপ এগিয়ে যাওয়ার পদক্ষেপ আমরা নিয়েছি। ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে সাফল্য অর্জন করব বলে আমি বিশ্বাস করি। করোনা পরিস্থিতিতে জনমুখী নানা কার্যক্রমে যুক্ত থাকায় বিমান বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এ সময় করোনার টিকা নিলেও মাস্ক পরা সহ সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আবারও পরামর্শ দেন তিনি। মর্যাদা রক্ষার জন্য। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশে যেতে করোনা পরীক্ষার রিপোর্টের পাশাপাশি টিকার সার্টিফিকেটও লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া 7 এপ্রিল থেকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে প্রতি মাসে 50 লাখ ডোজ করোনা টিকা আসার কথা থাকলেও দ্বিতীয় ধাপে ফেব্রুয়ারিতে এসেছে 20 লাখ। তবে এই ঘাটতি আগামী মাসে তৃতীয় ধাপের সঙ্গে পূরণ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই মাসে আমাদের পাওয়ার কথা ছিল 50 লক্ষ, কিন্তু আমরা পেয়েছি 20 লক্ষ, অর্থাৎ এখানে একটা ঘাটতি হয়ে গেল। এ বিষয়ে আমরা সেরামের উপরে আমরা চাপ প্রয়োগ করেছি। তারা আগামী মাসে বাড়িয়ে দিবে বলেছে। আগামী মাসে, এই মাসে যা দিয়েছে আগামী মাসে আরো বাড়িয়ে দিবে। কত বাড়িয়ে দিবে সেটা কনফার্ম করলে পরে আপনাদেরকে আমরা জানাই দিতে পারবো।
দেশে বর্তমানে প্রতিদিন গড়ে 2.5 লাখের মতো মানুষ টিকা নিচ্ছেন, যা ইতিবাচক বলছেন মন্ত্রী। এদিকে বিদেশে যাওয়ার ক্ষেত্রে করোনা টেস্টের রিপোর্ট ও টিকার সার্টিফিকেট লাগবে বলে জানান তিনি। অবশ্যই লাগবে, কারণ এটা যে দেশে যাবে তারা তো এটা দেখতে চাইবে, লাগবে, ডিটেইল লাগবে, জি লাগবে। এদিকে যারা এরই মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তাদের আগামী 7 এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন মেনে 8 সপ্তাহ পরই দেয়া হচ্ছে এই ডোজ। 8 সপ্তাহে নাকি ইমিউনিটিটা ভালো হয়, এটা WHO এর গাইডলাইন। সেই গাইডলাইন ফলো করে আমরা এপ্রিলের 7 তারিখ থেকে আমরা দ্বিতীয় ডোজের দেওয়ার চিন্তা ভাবনা এখন থেকে করছি। করোনার টিকার জন্য সরকার বিকল্প চিন্তা করছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতাল থেকে 23 দিনের শিশু চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা বলে জানিয়েছেন পুলিশ। মঙ্গলবার দুপুরে হাসপাতালে শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। পুলিশ জানায় গত 18 ফেব্রুয়ারি ঠান্ডাজনিত সমস্যা নিয়ে শিশু মহিমকে ভর্তি করান মা মঞ্জুয়ারা। এর মধ্যে অন্য এক রোগীর স্বজন পরিচয় দেয় এক নারীর সাথে তার সখ্য তৈরি হয়। পরে ওই অজ্ঞাত নারীর কোলে দিয়ে খেতে যান মা মঞ্জুয়ারা। খাবার শেষে ফিরে শিশুসহ ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসপাতালে সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় আতঙ্কিত শিশু ওয়ার্ডের রোগীর স্বজনরা। আমার মনে জিলিক দিয়ে উঠলো, দৌড় দিয়ে দেখি কলম জ্বালা ওখানে আমার বেটা কো এই বেটা না ছিল আমার বেটা কে তো দেখলাম সারা বেট খুঁজে আমার বেটা নাই। বাচ্চার কথা স্মরণের বাতার পুরোটা খায় নাই, মানে হাত মাত করে হাত ধুয়ে এলো, তাড়াতাড়ি নোনা বাচ্চার কাছে গেছে। বাচ্চার কাছে যাওয়ার পরে দেখে বাচ্চা নাই। ভয় তো করে, বাচ্চা নিয়ে আসছি, বাচ্চা হারা গেল। যেদিক দিয়ে চলে যাওয়া যায় বা এসকেপ করা যায় সেই সব রাস্তাগুলোতে আমরা সিসিটিভি ফুটেজ কালেকশন করছি এবং আমরা সেটা বিশ্লেষণ করে আমরা চেষ্টা করছি যে যত দ্রুত সময় পারা যায় শিশুটিকে উদ্ধার করার জন্য। টানা দরপতন থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। গেল এক মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন হারিয়েছে 36,000 কোটি টাকার বেশি। এই পতনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর কারণ বের করে ডিএসইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার বহু চেষ্টার পরও পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের শেয়ার বাজার। শুধু গত সপ্তাহেই 4,000 কোটি টাকা বাজার মূলধন হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। টানা 5 সপ্তাহের পতনে 36,000 কোটি টাকা উধাও শেয়ার বাজার থেকে। সম্প্রতি বাজারে এই অবস্থা তৈরি হয় মূলত 21 জানুয়ারি থেকে। এরপর গত 23 কার্যদিবসে ডিএসই প্রধান সূচক কমেছে 519 পয়েন্ট। এছাড়া কমেছে অনেক বড় বড় কোম্পানি শেয়ারের দামও। বাজারের এমন টানা দরপতনকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। পরবর্তী 4 দিন 5 দিন দাম কমতে থাকে, তারপর আবার হঠাৎ করে 100-150 পয়েন্ট বেড়ে যায়। এ থেকে মনে হয় যে বাজারের এই প্যাটার্নটা থেকে মনে হয় যে এটা একটা স্বাভাবিক মার্কেট ফোর্সের যে অ্যাপ্লিকেশন, যে প্রাইস ডিসকভারি থ্রু মার্কেট ফোর্সেস, এটা হচ্ছে না। এটা বোধহয় কোনো কৃত্রিম ভাবে বাজার চালানো হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বাজারের এ পতনে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। টানা পতনের কারণ বের করে ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সংস্থার মুখপাত্র। আমরা দেখতেছি আসলে যে কোন ধরনের রংডুইং আছে কিনা, এবং এটা রেগুলার দেখতেছি, রেগুলার কন্টিনিউ আছে, কিছু কাজ হচ্ছে, তথ্য কালেকশন মানে আপনার অফলাইন সার্ভিসের মাধ্যমে করতেছি। আর এই মুহূর্তে কোনো ফর্মাল ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি করার কোনো পরিকল্পনা কমিশনের নাই। তবে এই যে এর আগে যে 2 দিন মানে অনেক বেশি ডাউন হলো, ওই 2 দিনের জন্য আমরা স্টক এক্সচেঞ্জকে বলছি ইনভেস্টিগেশন করে নিতে হবে। বাজার বিশ্লেষকরা বলছেন বেশি লোকসান থেকে বাঁচতে অনেকে শেয়ার বিক্রি করছেন। মূলত এ কারণেই কমছে লেনদেন। ইশরাত ঝুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের চাবি বা রিভার্সেল হ্যান্ডেল চুরির ঘটনায় সমালোচনার ঝড় বইছে জেলা জুড়ে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে জনমানুষের মনেও। ট্রেনের নিরাপত্তার দায়িত্ব কার তা নিয়েও নেই স্পষ্ট কোনো মতামত। এই অবস্থায় প্ল্যাটফর্ম সহ রেলওয়ে স্টেশন এলাকায় সিসি ক্যামেরা লাগানো সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে স্থানীয়রা। সিরাজগঞ্জ এক্সপ্রেস রাজধানী ঢাকার সাথে সিরাজগঞ্জের সাধারণ মানুষের যাত্রার অন্যতম মাধ্যম।
ট্রেনটি সিরাজগঞ্জ স্টেশনে রাতভর রাখা হলেও নেই তেমন কোনো নিরাপত্তা ব্যবস্থা। মাঝে মাঝেই চুরি হয় ট্রেনের যন্ত্রাংশ। গতকাল সোমবার চুরি হয় ট্রেনের ইঞ্জিনের চাবি। এতে 3 ঘন্টা আটকে থাকে ট্রেন। গুরুত্বপূর্ণ এই চাবি চুরির ঘটনায় জেলা জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। স্থানীয়দের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতার কারণেই বারবার ঘটছে এমন ঘটনা। আমাদের সিরাজগঞ্জের প্ল্যাটফর্মের কিন্তু কোনো নিরাপত্তা নেই। এখানে পুলিশ সিকিউরিটি নেই, তারপরে এখানে বাউন্ডারি নেই। সবকিছু মিলিয়ে যে একটা সংকট তৈরি হলো, আমরা মনে করি যে এটা একটা সাংঘাতিক অবহেলা। ট্রেনের নিরাপত্তা নাই, জনগণের নিরাপত্তা নাই, মাল সামানের নিরাপত্তা নাই। যদি এখানে লক্ষ্মী বাহিনী থাকে, নিরাপত্তা বাহিনী থাকে, নিরাপত্তা বাহিনী কি করে? তারা তো ঘুম পারে। আর ডিজিটাল যুগে এটা কেন ঘটবে? আমার মনে হয় যে এই ট্রেনের টোটাল বিষয়গুলোকে একটা সার্কিট বা একটা সিসি ক্যামেরার আওতায় আনা দরকার। তবে স্টেশন এলাকায় নিরাপত্তার দায়িত্বে কারা আছে তা সঠিকভাবে জানা নেই বলছেন স্টেশন মাস্টার। আর রেলের উপসহকারী পরিদর্শকের দাবি, রেলের ইঞ্জিনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের নয়। ওনারাই হলো রেলের হত্যাকর্তা, এটা ওনারাই ভালো বলতে পারবে। আমি কি বলবো, 9টা থেকে 6টা পর্যন্ত ডিউটি করে, লোকবল স্বল্পতার কারণে সে একা ডিউটি করে এবং ইঞ্জিন আমাদের স্টাফ দেখাশোনা করে না। ট্রেনের চাবি বা রিজার্ভের হ্যান্ডেল চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাছেও নেই তেমন কোনো সুস্পষ্ট জবাব। রাখি যায়, কাকে দিয়ে যায়, কিভাবে দিয়ে যায়, সেটা তো ওদের কাছেই জানতে হবে। ওদের কাছে কি আছে ডকুমেন্ট, কি জন্য ওইভাবে রাখি গেল, সেগুলো তথ্য তো আমরা পরে পাবো, এখন তো পাবো না। আর শুরু না করলে আবার শেষ পাবো। এই চুরির পর রেলের নিরাপত্তা নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। এজন্য জনমানুষের প্রশ্ন, যেখানে কর্তৃপক্ষ নিজের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে? ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 21শে আগস্ট গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মুফতি হান্নানের নির্দেশে ইকবাল মূল মঞ্চে বোমা নিক্ষেপ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ইকবাল। ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতিতে জড়িত থাকলেও পরে হরকাতুল জিহাদের জঙ্গি কর্মকাণ্ডে জড়ায় ইকবাল। মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাবের মহাপরিচালক। 2004 সালের 21 আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন আইভি রহমান সহ 24 জন। এ মামলায় 2018 সালের অক্টোবরে রায় দেয় বিচারিক আদালত। দণ্ডিত 33 আসামি কারাগারে থাকলেও পলাতক ছিলেন 16 জন। ঘটনার 17 বছর পর মঙ্গলবার রাত 3টায় রাজধানীর দিয়াবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে। র্যাব বলছে, গ্রেনেড হামলায় ইকবাল হোসেন সরাসরি জড়িত ছিল। 21 আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে সে জানায় মুফতি হান্নানের নির্দেশে সে 21 আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি অংশগ্রহণ করে। মুফতি হান্নান হামলা পরিচালনার জন্য তাকে গ্রেনেড সরবরাহ করেছিল বলে সে উল্লেখ করে। সে আরও জানায় যে হামলা চলাকালীন সময়ে সে মঞ্চকে উদ্দেশ্য করে গ্রেনেড ছুঁড়েছিল। হরকাতুল জিহাদের জঙ্গি ইকবাল হোসেন ছাত্র দলের রাজনীতিতে জড়িত ছিল। গ্রেনেড হামলার পর প্রথমে ঝিনাইদহ, পরে মালয়েশিয়ায় পালিয়ে যায়। 2020 সালে দেশে এসে সে আবার জঙ্গিদের সাথে যোগাযোগ শুরু করে বলেও জানান র্যাব মহাপরিচালক। 2001 সালে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে তার চিন্তা চেতনায় একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন আসে বলে সে উল্লেখ করে এবং সে ঝিনাইদহের স্থানীয় এক জঙ্গি সদস্যের মাধ্যমে হরকাতুল জিহাদ বাংলাদেশে যোগদান করে। প্রবাসে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত হয়ে গত 2020 সালের শেষের দিকে তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরত এসে ইকবাল আত্মগোপনে থেকে সম্ভাবনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করে। গ্রেনেড হামলায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র্যাব মহাপরিচালক। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তবে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকা, চলছে মাইক বাজিয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পঞ্চম ধাপের চাঁপাইনবাবগঞ্জের নাচল এবং রংপুরের হারাগাছে পৌর নির্বাচন হবে ইভিএমে। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে রাত দিন প্রচারণা চালাচ্ছেন প্রার্থী কর্মী সমর্থকরা। সুষ্ঠু ভোট হলে জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী।
আশা করি ডিজিটাল বাংলাদেশ গড়া, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য, উন্নত বাংলাদেশ গড়ার জন্য যুব সমাজ আমাদের সবচেয়ে বড় সম্পদ। অতএব এই সম্পদ আমাদের দিকে এগিয়ে আসবে, নতুন ভোটার আমাদেরকে ভোট করবে। বিগত দিনে যে যেন তেন নির্বাচন হয়েছে সেটিকে এখন হারাগাছের জনগণ সেটিকে প্রত্যাখ্যান করেছে। তারা এবারে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মেয়র দেখতে চায়। পৌরসভার উন্নয়ন করবেন এমন শত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন বলে জানালেন ভোটাররা। আর শান্তিপূর্ণ পরিবেশে ভোটের দাবি তাদের। সৎ ব্যক্তি যারা এলাকার কাজ করতে পারবে, জনগণের উপকার করতে পারবে, আমরা এইটাই চাই। আমরা চাই সুস্থ নিরাপদ নির্বাচন, আমরা যাতে মা বোনদেরকে নিয়ে সবাই সুস্থভাবে ভোট দিতে পারি। এদিকে লক্ষ্মীপুরে কোনো মেয়র প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছেন। সন্ত্রাসীরা আমাদের পোস্টারগুলো কেটে নিয়ে চলে গেছে। আজকে আমাদের বিভিন্নখানে মাইক ভাঙচুর করা শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের কাছে এর প্রতিকার চাচ্ছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভালো রয়েছে। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে র্যাব, বিজিবি, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচন হবে আগামী 28 ফেব্রুয়ারি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনার হাওরে 30% বাঁধ এখনও সংস্কার না হয় বন্যায় ফসলহানির শঙ্কায় আছেন কৃষক। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাঁধ সংস্কার ও নির্মাণে 163টি প্রকল্প হাতে নেওয়া হলেও বরাদ্দ সংকটে আটকে আছে 53টির কাজ। হাওরে আগাম বন্যায় ফসল হানি রোধে গত নভেম্বরে 25 কোটি টাকা ব্যয়ে নেত্রকোনায় 160 কিলোমিটার বাঁধ সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। জানুয়ারিতে 10 কোটি 80 লাখ টাকা বরাদ্দ পেলে 108 কিলোমিটার এলাকায় 110টি প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। বাঁধ সংস্কারের সব কাজ 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা থাকলেও সমাপ্ত হয়েছে 70%। হাওর থেকে বন্যার পানি নামতে দেরি হওয়া সহ নানা কারণে বাকি 30% কাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে এবছরও ফসল হানির আশঙ্কায় কৃষক। জমি আমরা সম্ভব, আমরা বেরিবান না নালে আমরা রিজিক বাচ্চা রিজিক মার যাবো, আমরা এই দাবিরাই আমরা বেরিবান চাই। কিছুদিন পরে আমাদের যে ফসল হবে সেই ফসল তো আমরা কাটতে পারবো না, চোখের সামনে পানি বাসায় নিয়ে যাবে। বানটান না দেয় তাহলে এই কায়ামি কি আর ঋণই দেম কি দিয়া। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ না পাওয়ায় বাঁধের বাকি 52 কিলোমিটার অংশে 53টি প্রকল্পের কাজ এখনো শুরু করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক জানান, বাঁধের বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলো আগে সংস্কার করা হয়েছে। বরাদ্দ পেলেই বাকি কাজ দ্রুত শেষ করা হবে। যদিও দেরি হয়েছে, আমরা যথাসময়ে কাজ শুরু করতে পেরেছি এবং আপনার এক্সক্যাভেটরের মাধ্যমে যেহেতু কাজগুলো বাস্তবায়ন হবে, আশা করি খুব দ্রুত সময়ের ভিতরে এই কাজগুলো শেষ হয়ে যাবে। খুবই ভালনারেবল, লেন্থ একটু বেশি এবং ডেপথ বেশি, সেগুলিকে আগে শুরু করেছি এবং আমাদের বরাদ্দ অর্ধেকের বেশি আমাদের বরাদ্দ চলে আসছে। অতি দ্রুত অবশিষ্ট বরাদ্দ আমরা পেয়ে যাব। নেত্রকোনার হাওরে 40,000 হেক্টর জমির ফসল আগাম বন্যা থেকে রক্ষা করতে রয়েছে মোট 272 কিলোমিটার বাঁধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমের মুকুলের মন মাতানো সৌরভ এখন রাজশাহী সহ উত্তর ও দক্ষিণ অঞ্চলের কয়েক জেলায়। মুকুল রক্ষায় বিভিন্ন ধরনের বালাইনাশক প্রয়োগ সহ চাষিরা ব্যস্ত গাছের পরিচর্যায়। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি মৌসুমে আমের বাম্পার ফলনের আশা কৃষি বিভাগের। মাঘের শেষ সপ্তাহ থেকে মুকুল আসতে শুরু করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে। 2 সপ্তাহের ব্যবধানে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি সহ বিভিন্ন জাতের গাছ ভরে গেছে মুকুলে। লাভ বেশি হওয়ায় প্রতি বছরই রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলায় বাড়ছে আম চাষ। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবছর দ্রুত এসেছে মুকুল। এবার ইনশাল্লাহ ভালোই হয়েছে আমের মুকুল। গতবার যে করোনার কারণে ক্ষতিটা হয়েছিল, এবার যদি কোনো রোগ বালাই না হয় তো ইনশাল্লাহ পুষিয়ে যাবে। এই বেকার মুকুলের অবস্থা খুব ভালো, গতবার থেকেও মনে হয় যে ভালো হইবে বেকার। তারপর ধরলেন যে আমরা পরিচালনা করছি, আবার ধরলেন যে বীজ দিছি, সাহার দিছি, পানি দিছি, সবই করছি। তারপর ফলাফল কি হবে না হবে সেটা আল্লাহর ইচ্ছে। দক্ষিণের জেলা চুয়াডাঙ্গা ও মেহেরপুরেও আম চাষিরা ব্যস্ত বাগান পরিচর্যায়। চুয়াডাঙ্গায় 1950 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি গাছে এসেছে মুকুল। এখন আপনার এই মাঘ মাস প্রথম পয়লাই থেকে মুকুলের বেরোয়,
কড়ি বেরোই, কড়ি বেরোনোর পর এখন পরিচর্যা করার পর এখন কি বলে এই ফুলটা আসছে, এরপরে আবার ফের পরিচর্যা করতে হবে। আমাদের গাছে প্রচুর মুকুল আসছে, এগুলি যাতে ফের প্রচুর গুটি দাঁড়ায় বা থাকে, পোকামাকড়ও যাতে কীটনাশকের মাধ্যমে নষ্ট হয়ে যায়, সেই জন্য আমরা বিষ দিচ্ছি। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে কিছুটা সমস্যা হতে পারে, তাই আম চাষিদের নিয়মিত পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। গত বছরের তুলনায় এবার আম বেশি হওয়ার সম্ভাবনা আছে, তবে যে সমস্ত গাছে মুকুল কেবলমাত্র বের হচ্ছে সে সমস্ত ক্ষেত্রে আমরা মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মী বাহিনী আছে তাদের মাধ্যমে আম চাষিদের পরামর্শ দিচ্ছি। মেহেরপুরে চলতি মৌসুমে ৪৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর করোনা সহ নানা কারণে আমের ভালো দাম পায়নি চাষিরা, এবার সে ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কলামিস্ট ও লেখক সৈয়দ আবুল মকসুদ আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭:15টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে তার মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বড় মেয়ে ভারত থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পরিবার। সৈয়দ আবুল মকসুদ নিজের একাধিক গুণেই পেয়েছিলেন পরিচিতি। ছিলেন একাধারে প্রাবন্ধিক, লেখক, কলামিস্ট ও সাংবাদিক। দেশের যে কোনো সংকটে যিনি সবসময় ছিলেন সরব। মঙ্গলবার সন্ধ্যায় শেষ হলো সে অধ্যায়। ৭৪ বছর বয়সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। পরিবার বলছে, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে আবুল মকসুদকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মী ও পরিচিতরা। উনি যে সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের ছিলেন, আরও মানুষের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। ব্যক্তিগতভাবে আমার ধারণা যে নিশ্চয়ই জনগণ যাতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেরকম একটি প্রক্রিয়া গ্রহণ করার পরই আমরা সৈয়দ আবুল মকসুদকে চিরবিদায় দেব। ধানমন্ডির ৩২ নম্বর রোডের ২৫ নম্বর বাড়িতেও বাড়তে থাকে শুভাকাঙ্ক্ষীদের ভিড়। ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা, পরে মরদেহ রাখা হয় হাসপাতালের হিমঘরে। আজকে সন্ধ্যার পরে ওনার একটু শ্বাসকষ্ট হওয়াতে ওনাকে হাসপাতালে নেই এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা ওনাকে মৃত ঘোষণা করেন। আমার বড় বোন আছেন, উনি ইন্ডিয়াতে আছেন এই মুহূর্তে। উনি আসলে আমরা বাকি কি করা যায় সেটা শেষকৃত্যের ব্যাপারে জানাবো। সৈয়দ আবুল মকসুদ বাংলাদেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে অসংখ্য বই ও প্রবন্ধ লিখেছেন। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি। তার কর্মজীবন শুরু হয় ১৯৬৪ সালে সাপ্তাহিক নবযুগ পত্রিকার সাংবাদিকতার মাধ্যমে। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। ২৪ ঘন্টায় ১০,০০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়ালো ২৪,৯৪,০০০। নতুন ৩,৬০,০০০ রোগী নিয়ে মোট সংক্রমিত ১১,২৬,০০,০০০। ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে ২,০০০-এর বেশি মানুষের। দেশটিতে এ পর্যন্ত ৫,১৪,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। একদিনে রোগী মিলেছে ৭০,০০০-এর বেশি। ব্রাজিলে একদিনে ১৩০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৩,০০০। এছাড়াও যুক্তরাজ্যে ৫৪৮, স্পেনে ৪৪৩ ও জার্মানিতে ৪৪২ জনের প্রাণহানি হয়েছে। সোমবার থেকে জার্মানির বিভিন্ন রাজ্যে স্কুল খোলার ঘোষণা দিয়েছে সরকার। রাশিয়ার তৈরি ভ্যাকসিনের ২ লাখ ডোজ মেক্সিকোতে এসে পৌঁছেছে। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের হামলার জন্য মার্কিন গোয়েন্দা ব্যবস্থার ব্যর্থতাকে দায়ী করছেন সেদিন দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মকর্তারা। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন সিনেট কমিটির কাছে সাক্ষ্য দেওয়ার সময় এই দাবি করেন ক্যাপিটল হিল পুলিশের সাবেক প্রধান স্টিভেন সান্ড। তিনি বলেন, হামলাকারীরা সেদিন যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল। এত বড় সহিংসতা প্রতিরোধে তারা প্রস্তুত ছিলেন না। গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে তাদের কিছু জানানো হয়নি। শুনানিতে ব্যর্থতার দায়ে পদত্যাগ করা ক্যাপিটল পুলিশের ৪ কর্মকর্তার ৩ জন সাক্ষ্য দেন। এর আগে হামলার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিকে দায়ী করে তাকে দ্বিতীয়বার অভিশংসিত করেন ডেমোক্র্যাটরা। গত ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশন শুরুর ১ ঘণ্টার মধ্যে কংগ্রেস ভবনে সহিংস হামলা করে ট্রাম্প সমর্থকেরা। হাসপাতালে আরও বেশ কয়েকদিন থাকতে হবে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। বাকিংহাম প্যালেস মঙ্গলবার জানিয়েছে, দ্য ডিউক অব এডিনবার্গের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। শুরুতে ফিলিপের হাসপাতালে ভর্তির কারণ জানানো না হলেও প্যালেস জানাচ্ছে তার সংক্রমণ ধরা পড়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে ১৬ ফেব্রুয়ারি অসুস্থ বোধ করায় লন্ডনের কিং এডওয়ার্ড হাসপাতালে নেওয়া হয় ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপকে।
ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে নিউজিল্যান্ড গেছে জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার বিকেল 5:30টার দিকে ঢাকা ছাড়েন তামিম মুশফিকরা। 35 জনের বহরে ক্রিকেটার, কোচিং স্টাফের বাইরে 2 জন বাড়তি চিকিৎসক রাখা হয়েছে। করোনাকালে প্রথম বিদেশ সফর নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন তামিম, সৌম্যরা। করোনা বদলে দিয়েছে পৃথিবীকে। বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশ দলের প্রথম সফর। আগের মতো ক্রিকেটারদের আশেপাশে যাওয়ার উপায় নেই। দূরত্ব মেনে তামিম, সৌম্যদের ক্যামেরাবন্দি করা, জানতে চাওয়া সিরিজ নিয়ে আশা প্রত্যাশা। তামিমের ডাবল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। দলের দায়িত্ব নেওয়ার সাথে ব্যাটেও দরকার রান। নিউজিল্যান্ডের মাটিতে ব্যর্থতার রেকর্ড থেকে বেরিয়ে আসতে চান টাইগার অধিনায়ক। আমরা চেষ্টা করব যে জিনিসটা আগে আমরা কোনোদিন অ্যাচিভ করি নাই, নিউজিল্যান্ডে এবার যেরকম আমরা চেঞ্জ করতে পারি। সো উই আর হোপফুল ইনশাআল্লাহ। সৌম্য, লিটন, মুস্তাফিজরা একাধিকবার করেছেন নিউজিল্যান্ড সফর। এবারের সিরিজে তাদের নিতে হবে বাড়তি দায়িত্ব। কাজটা সহজ হবে না জানেন। কঠিন কন্ডিশনের সাথে যোগ হয়েছে কোয়ারেন্টিনের করা নিয়ম নীতি। তারপরেও ভালো কিছুর আশা ছাড়ছেন না সৌম্য, সাইফুদ্দিনরা। যেভাবে ফিট হয়েছে বা মেন্টালি যে প্রিপারেশন যেগুলো নিছে, আর আগে যে সিরিজগুলো খেলছে যেভাবে সবাই, তো আশা করি সবাই ভালোই করবে। সবাই যদি সবার বেস্টটা দিতে পারে তো ভালো কিছু হবে। টিম কম্বিনেশনের কারণে যেটা বেটার মনে করবে সেটাই হবে। তো ইনশাল্লাহ আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজে সেটা দেওয়ার চেষ্টা করবো। দে আর কোয়াইট ওয়েল প্রিপেয়ার্ড এবং খেলার জন্য তারা প্রস্তুত। ডেফিনেটলি আমরা তো উই হ্যাভ টু ফাইট আউট, যেমন করে হোক আমাদের সিরিজটা ভালো খেলতেই হবে। কোয়ারেন্টিন আর প্রস্তুতি ক্যাম্প শেষে 20 মার্চ প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাকিবকে আদর্শ মানেন, তবে আইপিএল নাকি দেশের হয়ে খেলা, সেই সিদ্ধান্তে তাকে অনুসরণ করেননি মুস্তাফিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলে দেশের জন্য সর্বোচ্চ দিতে চান, আর সুযোগ না হলে বিসিবির অনুমতি নিয়ে খেলবেন আইপিএলে। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে তার সিদ্ধান্ত জানিয়ে গেছেন টাইগার তারকা পেসার। আইপিএল নাকি দেশ, ফ্র্যাঞ্চাইজি লিগকে প্রাধান্য দিয়ে বিতর্ক উস্কে দিয়েছেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুর করে জানিয়ে দিয়েছে বোর্ড কাউকে জোর করে খেলাবে না। আরো যদি এই ন্যাশনাল টিমের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে, দে আর ফ্রি টু গো। এবং এই মেসেজটা সবার জন্য, ইটস নট ফর সাকিব আল হাসান। অপেক্ষা ছিল মুস্তাফিজের সিদ্ধান্ত জানার। নিউজিল্যান্ড রওনা দেওয়ার আগে টাইগার পেসার জানিয়ে গেলেন টাকার চেয়ে দেশের হয়ে খেলাটাই বড়। ফিজের ঘোষণায় নিশ্চয়ই হাসি ফুটবে বিসিবি কর্তা ও সমর্থকদের। বেস্ট ফার্স্ট, এটাই তো বললাম। আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো। সাকিবের পর আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজের গুরুত্বই সবচেয়ে বেশি। 2016 সালে প্রথমবার অংশ নিয়েই সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন। চতুর্থ মৌসুমে তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজ যেহেতু টেস্ট দলের নিয়মিত সদস্য নন, দলে না থাকলে আইপিএল খেলার বিষয়টা ছেড়ে দিয়েছেন বিসিবির উপর। আমি যদি শ্রীলঙ্কার টেস্টে যদি থাকি তাহলে আমি টেস্ট খেলবো, আর যদি না থাকি, যদি বিসিবি যদি না থাকে তো বিসিবি তো বলবে যে আমি নাই, কিংবা যদি সিলেক্ট না হয় তাহলে আমার যদি বিসিবি যদি ছাড়া আইপিএলের জন্য তাহলে আমি। আপাতত এসব আলোচনার সমালোচনায় কান দিয়ে মনোযোগ হারাতে চান না। নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিয়ে ফোকাস রাখতে চান ওয়ানডে ও টি-20 সিরিজে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলে শেখ রাসেলের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস। কুমিল্লায় ম্যাচ শুরু বেলা 3টায়। শেখ জামালের সাথে পয়েন্ট হারানোর পর টানা 2 জয়ে চাঙ্গা বসুন্ধরা শিবির। 2 লাতিন রিক্রুট রবিনিও বেসেরার দুরন্ত ফর্ম চ্যাম্পিয়নদের বড় শক্তি। 2 জন মিলে করেছেন 17 গোল। সামর্থ্য, ফর্মের বিচারে পরিষ্কার ফেভারিট ব্রুজনের দল। অন্যদিকে গত 2 ম্যাচে জয়হীন শেখ রাসেল। কিংসকে রুখতে তাদের রক্ষণভাগকে দিতে হবে কঠিন পরীক্ষা। অন্যদিকে ঢাকায় বিকেল 4টায় সাইফ স্পোর্টিং ক্লাব খেলবে উত্তর বারিধারার বিপক্ষে। সবশেষ 2 ম্যাচ হেরে টেবিলের 7-এ নেমে গেছে সাইফ। জয়ে ফিরে অবস্থানে উন্নতি চায় পলপুটের দল। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক হচ্ছে দৃষ্টিনন্দন মোতেরা স্টেডিয়ামে প্রথমেই ডে নাইট টেস্ট। রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় ভারত ইংল্যান্ড। আজ শুরু সিরিজে এগিয়ে যাওয়ার মিশন। 1,10,000 ধারণ ক্ষমতার ভেন্যুতে করোনা সতর্কতায় থাকবে অর্ধেক দর্শক। সিরিজে 1-1 সমতা নিয়ে চেন্নাই থেকে আহমেদাবাদে এসেছে 2 দল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে এগিয়ে যেতে জয় চায় ভারত। জাসপ্রীত বুমরা ফেরাতে স্বস্তি টিম ইন্ডিয়ার। কন্ডিশন বুঝে 3 পেসার ও 2 স্পিনার খেলাবে স্বাগতিকরা। সেক্ষেত্রে বাদ পড়বেন কুলদীপ যাদব। অন্যদিকে গোলাপি বলে আগুন ছড়ানোর অপেক্ষায় ইংলিশ পেস অ্যাটাক। একাদশে ঢুকছেন অ্যান্ডারসন, আর্চার ও বেয়ারস্টো। 1 স্পিনার থাকলে জ্যাক লিচের সম্ভাবনাই বেশি।
লাৎসিওকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালের পথে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এর প্রথম লেগে 4-1 গোলে জিতেছে জার্মান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য দেখিয়েছে বাভারিয়ানরা। ম্যাচের 9 মিনিটেই দারুণ ক্ষিপ্রতায় লিড এনে দেন রবার্ট লেভানডস্কি। 5 মিনিট পর গোরেস্কার পাস থেকে লিড দ্বিগুণ করেন 17 বছর বয়সী জামাল মুসিয়ালা। বায়ার্নের পক্ষে তৃতীয় গোলটি করেন লেরয় সানে। 47 মিনিটে আত্মঘাতী গোলে 4-0 গোলে এগিয়ে যায় হ্যান্স ডিয়েটের ফ্লিকের শিষ্যরা। আরেক ম্যাচে অলিভিয়ের জিরুর দারুণ গোলে জয় পেয়েছে চেলসি। আতলেতিকো মাদ্রিদকে 1-0 গোলে হারিয়েছে থমাস টুখেলের শিষ্যরা। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পিকে হালদারের বেশিরভাগ অর্থ সম্পদ সহযোগীদের দখলে। 62 ব্যাংক কর্মকর্তা ও ব্যবসায় চিহ্নিত দুদকে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত 7 কলেজের সব পরীক্ষা স্থগিত। দাবিতে হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। কাতারে বিশ্বকাপের নির্মাণ কাজে 10 বছরে 6,500 শ্রমিকের মৃত্যু, হাজারের বেশি বাংলাদেশি। মদের চাহিদা পূরণ করতে পারছে না কেরুয়ান কোম্পানি। আধুনিকায়ন না হওয়ায় পুরো সক্ষমতা ব্যবহার হচ্ছে না। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।